72 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে ওসমান হাদি পরিবারকে আশ্বস্ত করলেন সরকার প্রধান। গুলি চালানো সন্ত্রাসী শনাক্ত, দাবি পুলিশের। ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে রাজধানী সহ দেশ জুড়ে বিএনপির বিক্ষোভ। প্রার্থীদের ওপর হামলার রেকর্ড আওয়ামী লীগ জামায়াতেরই আছে, মন্তব্য নেতাদের। লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে নাশকতা, আগুনে পুড়েছে বেশ কিছু নথিপত্র। গোপালগঞ্জে গতরাতে আদালত পাড়ায় ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। নির্বাচনের সৎ ও যোগ্য প্রার্থী চাইলেও নিজেদের বদলাতে নারাজ অনেক ভোটার। ভোট দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব পায় ব্যক্তিগত সম্পর্ক, আর্থিক সুবিধা। কে যোগ্য, কে কতটা উন্নয়ন করবে, এই বিষয়ে তাদের মাথায় পড়ে আসে। একটা বড় অংশ ভোটার আছে, তারা ওই টাকার প্রতি আসলে প্রভাবিত হয়ে যায়। টাকা দেখে আসলে তাদের যে প্রার্থীটা আসলে পরিবর্তন হয়ে যায়। গাজীপুরে মাদকের টাকার জন্য গর্ভধারিণী মাকে নির্মম নির্যাতন, মাটি খুঁড়ে ছেলেকে কোমর পর্যন্ত পুঁতে রাখল ক্ষুব্ধ এলাকাবাসী। আবাসিক সুবিধা বঞ্চিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৮০% শিক্ষার্থী। নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি বাড়ছে পড়ার খরচ, হলগুলোতেও নানা ভোগান্তি। ছেলেদের জন্য 2টা হল, মেয়েদের জন্য 2টা হল। আমাদের থাকতে হচ্ছে বেড শেয়ার করে, এক একটা সিটে 2 জন করে, টোটাল 8 জন। হলে থাকার যে নিরাপত্তাটা, বাহিরে আমরা সেটা ঠিকভাবে ওই অপরচুনিটিটা পাই না। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। শুক্রবার দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী। গতকাল দুপুরে রাজধানীর বিজয়নগরে অটোরিকশায় যাওয়ার সময় সন্ত্রাসীরা ওসমান হাদির মাথায় গুলি ছোড়ে। এরপর ঢাকা মেডিকেলে জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা অপারেশনের মাধ্যমে গুলি বের করে আনেন, তারপর তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। চিকিৎসকরা জানান, অপারেশন চলাকালে হাদির দুবার কার্ডিয়াক অ্যারেস্টের পাশাপাশি প্রচুর রক্তক্ষরণ হয়েছে। পরে ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্ট থেকে পরিবারের সিদ্ধান্তে ওসমান হাদিকে স্থানান্তর করা হয় এভারকেয়ার হাসপাতালে। এদিকে শনিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির শারীরিক খোঁজ খবর নিতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ, ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীকে শনাক্ত করা হয়েছে, শিগগিরই গ্রেফতার করা হবে, এমনটাই জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে রাজধানীর রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে এ কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, ঘটনার তদন্ত চলছে, এখনই বেশ কিছু বলা যাচ্ছে না। সংসদ নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন, আমরা মিডিয়াতেও দিয়ে দিছি। প্রাইম টার্গেটকে খুঁজতেছি, এখনো 24 ঘন্টা পার হয় নাই। হোপফুলি আমরা এটা হিট করতে পারবো ইনশাআল্লাহ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছে ওসমান হাদির পরিবার। এ সময় তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন অন্তর্বর্তী সরকার প্রধান। বলেন, হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকালে সাক্ষাৎকালে জুলাই বিপ্লবীদের রক্ষায় সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানায় হাদির পরিবার। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে। রাজপথে ক্লোরির মৃত্যু। গুলিবিদ্ধের মাত্র 2 দিন আগে বলেছিলেন শরীফ ওসমান হাদি। ওসমান হাদি এখন এভারকেয়ারে রয়েছেন নিবিড় পরিচর্যায়। হাসপাতালে হাদি লড়ছেন জীবন মৃত্যুর সঙ্গে। বিলাপ থামছে না পরিবারের, সহযোদ্ধারাও বাকরুদ্ধ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির ভাই বোন এবং ইনকিলাব মঞ্চের 3 নেতা দেখা করেন প্রধান উপদেষ্টার সাথে।
প্রধান উপদেষ্টাকে ওসমান হাদির বোন জানান তার ভাইয়ের 10 মাসের সন্তান আছে। পরিবারের মেরুদণ্ড সে। জুলাই বিপ্লবীদের রক্ষায় সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, বিপ্লব ধারণ করেই ওসমান হাদি রাজপথ ছাড়েননি। প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রশ্ন, হাদিকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তি যদি আগেই গ্রেফতার হয়ে থাকে তবে কোন প্রক্রিয়ায় জামিন পেয়েছেন সে? সব শুনে প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করে বলেন, দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চুরির ঘটনা ঘটেছে। গতরাতে শহরের খাসমহল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানায়, বাড়িতে কেউ না থাকায় জানালা ভেঙে ঘরে প্রবেশ করে চোর। তবে কি পরিমাণ মালামাল চুরি হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। সে বলছে যে তার ছোট বোন যে মাসুম এবং তার স্বামী যে ব্যবসায়ী, আমি জানানোর পরে কালকে আমি তো বলি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। হাদির ওপর গুলির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে বিএনপিতেও। হামলার ঘটনা পরিকল্পিত দাবি করে বিএনপি নেতারা বলেন, প্রার্থীদের ওপর হামলার রেকর্ড কেবল আওয়ামী লীগ ও জামায়াতেরই আছে। ওসমান হাদির ওপর হামলা গণতন্ত্রের ওপর আঘাত বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কর্মসূচি থেকে বিএনপি নেতারা ঝুঁকিপূর্ণ প্রার্থীদের সব ধরনের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান। এই মিছিল আবেগঘন স্লোগান আর নেতাকর্মীদের ঢল কোনো কিছুই বিএনপির কোনো নেতা, কর্মী কিংবা সমর্থকের জন্য নয়। রাজনীতির মাঠে প্রতিপক্ষ হলেও হাদির সাথে বিএনপি নেতাদের সম্পর্কের উষ্ণতা কখনোই সীমা ছাড়েনি। জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকা হাদির উপর নৃশংস হামলার ঘটনায় আলোড়ন তুলেছে রাজনৈতিক অঙ্গনে। হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন আর বিচারের দাবিতে দুপুরে নয়াপল্টনে ছুটে আসেন ধানের শীষের প্রার্থীরা। হাদির ভোটের মাঠের প্রতিপক্ষ বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসও ছিলেন প্রতিবাদী মিছিলে। দিন দুপুরে একজন আলোচিত প্রার্থীর উপর হামলার ঘটনার কয়েক ঘন্টা পার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে অভিযুক্তরা। আর এতে ভোটের মাঠে নিরাপত্তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে প্রার্থীদের মাঝে। ঝুঁকিপূর্ণ বা ভালনারেবল এলাকায় রয়েছে সেই প্রার্থীদের নিরাপত্তা আগে নিশ্চিত করুক। কোনো ষড়যন্ত্রকেই আমাদের এই নির্বাচনকে রুখতে পারবে না, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুখতে পারবে না। আমার এলাকায় অনেক সন্ত্রাসীরা গ্রেফতার হয়েছিল ইতিমধ্যে, কিন্তু দেখা গেছে তারা এক সপ্তাহ পরে আবার জামিন নিয়ে বের হয়ে যাচ্ছে। তো সেই বিষয়ে সরকারের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, যাতে নির্বাচনের আগে কোনো আপনার যে সন্ত্রাসীগুলি চিহ্নিত তারা যাতে কোনোভাবেই জামিন না পায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। নয়াপল্টন থেকে নাইটাঙ্গেল ও ফকিরাপুল মোড় ঘুরে আবারও বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল। তার আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন, ৭১-এ হত্যা ধর্ষণের মতো ঘটনা ঘটানোর পরও যাদের অনুশোচনা নেই তাদের পক্ষে যে কোনো কিছুই করা সম্ভব। ৭১ সালে ৩০ লক্ষ মানুষকে হত্যা, ২ লক্ষ মা বোনের ইজ্জত হরণের পরে যাদের কোনো বিবেকে বাঁধেনি, তারা তো যা ইচ্ছা তাই করতে পারে। এই মহা মাস্টার প্ল্যান, এই মহা পরিকল্পনা তারা করে চট করে অভিযোগটা যাতে চাপানো যায় বিএনপি নেতার বিরুদ্ধে, এইভাবে একটা চমৎকার ষড়যন্ত্র তারা করেছে। হাদির উপর আক্রমণ, আমি আগে বলেছি, এটা গণতন্ত্রের উপর আক্রমণ। এবং জীবনে কোনো রেকর্ড নাই যে আমরা প্রার্থীরা কখনো মারামারি করেছি। রেকর্ড আছে আওয়ামী লীগের, রেকর্ড আছে ওই একটা অপশক্তির। আমি চাই আসল ঘটনা বেরিয়ে আসুক, আসল দুর্বৃত্তরা সাজা পাক, এই দেশের মানুষের সামনে বিশেষ একটা রাজনৈতিক দলের মুখোশ উন্মোচিত হোক। শুধু রাজধানীতে নয়, হাদির উপর হামলার ঘটনায় জামালপুর, বাগেরহাট, সিলেট, নাটোর, কুড়িগ্রাম, টাঙ্গাইল সহ বেশ কিছু জেলায় বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপি।
যেখান থেকে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে সরকার ও নির্বাচন কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানান নেতারা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে জেলা নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পড়ে গেছে বেশ কিছু নথিপত্র। ভোররাত 4টার দিকে শহরের মজুপুর এলাকায় এই ঘটনা ঘটে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় এক দুর্বৃত্ত গেট টপকে কার্যালয়ে ঢোকে, পরে জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে কক্ষে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। জেলা নির্বাচন কর্মকর্তা জানান, বিষয়টি টের পেয়ে নাইট গার্ড ও এক কর্মচারী দ্রুত আগুন নেভান, তবে পুড়ে গেছে বিভিন্ন নথিপত্র। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে নাশকতাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পেট্রোল ঢেলে আগুন দেয়, সাথে সাথে আমাদের নাইট গার্ড এবং একজন কর্মচারী ছিলেন, তিনিও টের পাওয়ার পর তারা নিজেরাই বালতিতে করে পানি নিয়ে সেই আগুন নিভিয়ে দেয়। কাগজপত্র হালকা নষ্ট হয়েছে, বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। গোপালগঞ্জের আদালত পাড়ায় শুক্রবার রাতে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, দুর্বৃত্তরা আদালতের সামনের সড়কে 2টি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণে বিকট শব্দে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। ভোটাররা নির্বাচনের সময় সৎ, যোগ্য এবং উন্নয়নমুখী নেতৃত্ব দেখতে চান, কিন্তু বাস্তবতা হলো ভোটের সময় এই প্রত্যাশা ও ভোটারদের বড় অংশের আচরণে দেখা যায় অমিল। প্রায় সবাই দেশের সামগ্রিক উন্নয়ন ও দুর্নীতিমুক্ত নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা বলেন, কিন্তু যখন প্রশ্ন আসে নিজের দৈনন্দিন জীবনে আইন মানার, তখনই ভোটারদের একাংশের মধ্যে দেখা যায় দ্বিধাদ্বন্দ্ব। সংশ্লিষ্টরা বলছেন, এই দ্বৈত মানসিকতা থেকে বের হবার সময় এসে গেছে। ময়মনসিংহ শহরের সিকে ঘোষ রোড ও গাঙ্গিনাপাড় এলাকা ফুটপাত দখল করে দোকান দেয়া এই ব্যবসায়ীদের কাছে প্রশ্ন, নির্বাচনে কেমন প্রার্থীকে বিজয়ী দেখতে চান তারা। যাতে ভালো কাজ করে, জনগণ যাতে ভালো থাকে, সুন্দর থাকে, এটি তো আমরা চাই। আমরা তো আর এর কাছে অন্য কিছু চাই না। কিন্তু ধরেন একজন ভালো সরকার আসলো, সৎ লোক আসলো, এসে যদি নিয়ম মাফিক চলে, তা আমরা এখন যেখানে বসে কথা বলতেছি এটা তো ফুটপাত, যেখানে আপনার দোকানের মালামাল আছে এটাও তো তুলে দিবে, মেনে নিবেন না? এই হলো তো আঙ্গুর সমস্যা। বাংলাদেশে একজন ভালো সরকার চাই, যাতে দুর্নীতি মুক্ত থাকে। রিজন করতে দিবে না, ধরে নিয়ে যাবে পুলিশে, তখন কি মানবেন? হ্যাঁ, মানবেন না? জনগণ ভালো রাখবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, এটাই চাই। এরকম সরকার আসলে তো আপনি এখানে বসে ব্যবসা করতে পারবেন না, তখন আপনি মেনে নিবেন সিদ্ধান্ত? না, এটা মাইনে নেবো কেমন? আমি তো পেট বাঁচতে হবে, আমার তো সেটা খাইতে হবে। এবার একটু প্রত্যন্ত এলাকায় যাওয়া যাক, জানতে চাই এই জনপদের মানুষ কেমন সরকার চান। ভালো নেতা আসলে যদি এই যে এরপরে জমি একোয়ার করতে চাইছে, তারা তাই সে উন্নয়নের কাজ করবে, জমি একোয়ার করবে, তখন কি আপনি দিবেন আপনার জায়গা? না, এখন যদি নতুন সরকারের নামে যদি এখন তো জমিন জমা লই লাইতেছে, সব জায়গায় জমি লই লাইতেছে, তো পরে আমরা করে খামু কি? ভালো প্রার্থী হলে যখন দেখবে যে আপনার গাড়ির নাম্বার প্লেট নাই, পরে পুলিশে ধরবে, আমাদেরকে ই করবো। ভালো যে সৎ প্রার্থী আমাদের, যে গাড়ির বিষয়ে যেমন অনেক জায়গাতে ছাড় দেয়, যে এমপি মন্ত্রী ভালো হইলে যারা গরিব পোলানে গাড়ি চালাইতেছে এদের জন্য কিন্তু অনেক ছাড় দেয়, যে এগুলা গাড়ি ধরা যাবে না। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বড় ভূমিকা থাকে গণমাধ্যম কর্মীদের। তারা বলছেন, ভোটে দলীয় প্রভাব, ব্যক্তিগত সম্পর্ক, আর্থিক লোভ কিংবা প্রথা অনুসরণ করে ভোট দেন অনেকেই। এতে সত্যিকার অর্থে যোগ্য নেতৃত্ব নির্বাচন কঠিন হয়ে পড়ে। আগে উনি অনুভব করতেন যে আমি যোগ্য এবং সৎ প্রার্থীকে দিব, কিন্তু হচ্ছে ওই যে ভোটটা দিলে উনি পাস করতে পারবেন না, এই চিন্তা করে আসলে ওই ভোটটা আসলে ওই যোগ্য প্রার্থীর ওখানে যায় না। ভোটাররা যারা আছে তারা কিন্তু রাজনৈতিক দলে শুধুমাত্র মার্কা দেখে,
কে যোগ্য, কে কতটা উন্নয়ন করবে এই বিষয়টা তাদের মাথায় পড়ে আসে। একটা বড় অংশ ভোটার আছে, তারা ওই টাকার প্রতি আসলে প্রভাবিত হয়ে যায়। টাকা দেখে আসলে তাদের যে প্রার্থীটা আসলে পরিবর্তন হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, সুশাসনের মূল ভিত্তি আইনের প্রয়োগ ও মেনে চলা। সরকারের পাশাপাশি দায়িত্ব থাকে নাগরিকেরও। এবার সুযোগ এসেছে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় টেকসই পরিবর্তন আনার। সাধারণ মানুষের ভাবনায় পরিবর্তন আনতে হলে মূল ভূমিকা রাখতে হবে সচেতন নাগরিক ও রাজনীতিবিদদের। কাউকে সামনে পেলে অতীতের যে অপরাধ আছে, কেউ যদি একটু কথা বলে তখন তারা ভুলে যায়। এই যে ভুলে যাওয়ার যে প্রবণতা, এটিকে এই জায়গা থেকে আমরা উত্তরণ চাই। অর্থবিত্তের মাসেলের চর্চা থেকে তারা যদি বেরিয়ে না আসেন এবং রাজনীতিকে শুধু পেশার বাইরে জনসেবার জায়গাটায় যদি না নিয়ে আসতে পারেন, ক্ষমতায় যাওয়া না, দায়িত্ব নেওয়ার কালচারটা যদি প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে আমরা তো দেখব যে আবার তাদের পরাজয়ের সম্ভাবনা সমূহ। নাগরিক দায়িত্ব পালন ও সচেতন ভোটার তৈরি করা গেলেই দেশের গণতন্ত্রকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। আর এজন্য সবচেয়ে বেশি দরকার মানসম্মত শিক্ষা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। বিএনপির দেশ করার পরিকল্পনার শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি কথা বলছেন তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। এবং তাদের যে এই যে সিনিয়র সিটিজেন যারা আছে, বয়স্ক যারা মানুষের, তাদেরকে টেক কেয়ার করার জন্য মানুষের অভাব দিয়েছে। তাদের প্রচুর মানুষ দরকার, হেলথ কেয়ারের দরকার এবং এগ্রিকালচারে মানুষ তাদের দরকার। ইন্দোনেশিয়া থেকে, নেপাল থেকে প্রচুর মানুষ যাচ্ছে, বাট আমরা বাংলাদেশ থেকে খুব মানুষ পাঠাতে পারছি না। কিছু মানুষ যাচ্ছে, স্টুডেন্ট হিসেবে যাচ্ছে, কিছু সুবিধা স্টুডেন্ট হিসেবে গিয়ে কোর্স টোর্স করে ওখানে থেকে তারা কিছু কষ্ট করে ব্যবস্থা করছে। কিন্তু রাষ্ট্র বা সরকার যদি একটা উদ্যোগ নেয় যে ঠিক আছে, আগামী 1 বছরে জাপানে আমরা 5 লক্ষ মানুষ পাঠাবো, কিন্তু এই প্রত্যেকটা মানুষকে আমরা শিখিয়ে নিব যে কি চাহিদা আছে জাপানে। কৃষিতে চাহিদা আছে এবং হেলথ কেয়ারে চাহিদা আছে। কৃষিতে সাধারণত পুরুষরাই যাবে, হেলথ কেয়ারে সাধারণত নারীরাই যাবে। তাহলে তাদের কালচার, তাদের ভাষা আমাদের এই মানুষগুলোকে শিখাতে হবে যারা সেখানে যাবে, এবং যে কাজের জন্য যাবে সেটার বেসিক ট্রেনিং আমাদের দিতে হবে। ঠিক একইভাবে ইউরোপের অনেক দেশ আছে, যেমন ইটালিতে আছে। ইটালিতে একই অবস্থা। মিডল ইস্টে বাংলাদেশ থেকে বছরে 8 থেকে 10 লক্ষ মানুষ যায়, তার মধ্যে 7 থেকে 8 লক্ষ মানুষ আনস্কিল লেবার যাচ্ছে। এখন গিয়ে ওখানে ক্লিনারের কাজ করছে। স্বাভাবিকভাবে ক্লিনারের কাজ যে করছে, কাজটা আমরা ছোট করে দেখছি না, কিন্তু যে কোনো কারণেই হোক তার বেতন কম হচ্ছে। কিন্তু যখন আপনি এগ্রিকালচারে নিয়ে যাবেন, যখন আপনি হেলথ কেয়ারের নিয়ে যাবেন, স্বাভাবিকভাবেই তার বেতন অনেক বেশি হবে। এবং বিশেষ করে যখন আপনি ভাষা শিক্ষা দিবেন এবং একই সাথে ওই বিষয়ের ট্রেনিংটা তাকে দিবেন। প্রিয় সহকর্মীবৃন্দ, নিশ্চয়ই আপনারা এখানে শিক্ষা নিয়ে যে আপনাদের সামনে উপস্থাপন করেছে আমাদের আজকের আলোচনার বিষয়গুলি, সেখানে নিশ্চয়ই জানিয়েছে যে আমরা প্রাইমারি, সেকেন্ডারি লেভেলে আমরা ইংরেজির পাশাপাশি কয়েকটি ভাষা আছে। ছাত্র বা ছাত্রী যে হবে সে তার পরিবারের সাথে আলাপ করে ডিসাইড করে নেবে, কিন্তু তাকে একটি ভাষা শিখতে হবে। ইট কুড বি জাপানিজ, ইট কুড বি ম্যান্ডারিন, ইট কুড বি ফ্রেঞ্চ, ইট কুড বি অ্যারাবিক, এরকম 5-7টা ভাষা থাকবে। আমরা যেই ভাষাগুলো মোটামুটি ঠিক করেছি, আমরা সেই সব দেশের সাথে কথা বলেছি, তারা আগ্রহ প্রকাশ করেছে যে তারা সেই টিচারদেরকে তারা তৈরি করে দিবে। ভার্চুয়ালি কথা বলছেন তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। লক্ষ্মীপুর দেশি বিদেশি অস্ত্রসহ 2 জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পৌর শহরের আলাউদ্দিন ও পারভেজ। তাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে। সেনাবাহিনী কর্মকর্তারা জানান, সদর ক্যাম্পের লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে মধ্যরাতে আলাউদ্দিনের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। গ্রেফতার করা হয় আলাউদ্দিন ও পারভেজকে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও 6 রাউন্ড রিভলভারের গুলি, 4টি দেশীয় এলজি, 10 রাউন্ড এলজির গুলি উদ্ধার করা হয়। গাজীপুরে টাকার জন্য গর্ভধারিণী মাকে মারধরের অভিযোগে এক মাদকাসক্ত ছেলেকে মাটি খুঁড়ে কোমর পর্যন্ত পুঁতে শাস্তি দিয়েছে এলাকাবাসী। তাদের অভিযোগ, এর আগেও বেশ কয়েকবার মা বাবার উপর অমানবিক নির্যাতন চালিয়েছে খলিল। একাধিকবার সালিশ ও মুচলেকা আদায় করলেও আচরণে কোনো পরিবর্তন আসেনি তার।
এদিকে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। টাকার জন্য মা বাবার গায়ে প্রায়ই হাত তোলে মাদকাসক্ত খলিল। এর শাস্তি হিসেবে জনতার রায়ে মাটি খুঁড়ে কোমর পর্যন্ত পুঁতে রাখা হয় খলিলকে। ঘটনাটি গাজীপুর শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের। সকালে নেশার ঘোরে ইট দিয়ে গর্ভধারিণীর পা থেতলে দেয় অভিযুক্ত খলিল। খবর পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা। পরে অসহায় মায়ের সম্মতি নিয়ে স্থানীয় সড়কের পাশে মাটি খুঁড়ে কোমর পর্যন্ত পুঁতে রাখা হয় মাদকাসক্ত ছেলেকে। পরবর্তীতে পালানোর চেষ্টা করলে তাকে ধরে আটকে রাখা হয়। আমার ছেলে আমার 8টা সাড়ে 8টা থেকে যায় দিচ্ছি না দিকে আমার মাসে এই যে ঈদের ঘুরতে আসে না ঘুরতে মিলে মাসে 2000 টাকা দেবো আমি বড়ি এনে বড়ি বেচলাম পরে টাকা দেনা দেখে রাখছে অনেক লোকজন কাতা ধরে পরে তার মা মনে অনুমতি দিচ্ছে দেওয়ার পরে বিচার করছে। স্থানীয়দের অভিযোগ, এর আগেও বেশ কয়েকবার নেশার টাকা না পেয়ে মা বাবার ওপর অমানবিক নির্যাতন চালায় খলিল। পরবর্তীতে একাধিকবার গ্রাম্য সালিশ ও মুচলেকা আদায় করা হলেও আচরণে কোনো পরিবর্তন আসেনি তার। অনেকবার যে ইটদা আর অনেক কিছু দিয়া মারে, মাথা মুতা ফাড়াইলা, আজকে পাও এরিয়া ভাঙ্গালছে। তার মা একটা অসল মানুষ, প্রতিবন্ধী, তার মাও আত্মাও কাফে মাটির খারে থাকতে পারে না। ইতিমধ্যে তার অনেকগুলা বিচার মানুষ করেছে, কিন্তু তার বিচারে কোনো কাজ করে না। বাবা মার গায়ে হাত তুলে এরকম মানুষকে আমার জানা মতে মাটিতে পুঁতে রাখা নয়, এর চেয়ে কঠিন শাস্তি হওয়া উচিত। মাদকের ভয়াবহতায় মা বাবার প্রতি সন্তানের এমন নির্মম অত্যাচারে হতবাক এলাকাবাসী। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। প্রাথমিকের প্রায় সব বই জেলা পর্যায়ে পৌঁছে গেছে। 1 জানুয়ারিতে শিক্ষার্থীরা বই হাতে পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নিব কার্যালয়ের সম্মেলন কক্ষে নবম গ্রেডের কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা। পরে এসব কথা জানান তিনি। এছাড়া শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রাথমিকের শিক্ষকতায় আগ্রহীদের জন্য ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন নামে একটি কোর্স চালু করা হয়েছে, যা দেশের 12টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই এ জানুয়ারি থেকে শুরু হবে বলেও জানিয়েছেন অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। প্রায় সব বই আমাদের জেলা পর্যায়ে পৌঁছে গেছে, ফলে আমরা 1 জানুয়ারিতেই সব বই দিতে পারবো। আমরা সেই ব্যাপারে আশাবাদী। হলের সংখ্যা অপ্রতুল, যা আছে তাতেও জায়গা নেই। ভয়াবহ আবাসিক সংকটে বরিশাল বিশ্ববিদ্যালয়। 80% বেশি শিক্ষার্থী থাকছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক সুবিধার বাইরে। তাতে শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বাড়ছে, আছে নিরাপত্তা ঝুঁকিও। যারা ভাগ্যক্রমে হলে সিট পাচ্ছে তাদেরও ভোগান্তির অন্ত নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনও দিতে পারছে না কোনো সুখবর। কাউসার হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। 4 জনের কক্ষে 8 জনের বাস, তাই বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া, স্বাভাবিক জীবনযাপন। 2012 সালের 24 জানুয়ারি বরিশালে অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করে দেশের 33তম পাবলিক বিশ্ববিদ্যালয়। এর 3 বছর পর কীর্তনখোলার তীরে কর্ণকাঠিতে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয় বরিশাল বিশ্ববিদ্যালয়। স্থায়ী ক্যাম্পাস পেলেও আবাসিক সুবিধা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। একজনের সিটে থাকতে হয় 2 জনকে। হলে আছে আরও সংকট, আছে স্বাস্থ্য ঝুঁকি। আমাদের যেখানে রানিং 7000 থেকে 10000 স্টুডেন্ট আমরা পড়াশোনা করি, সেখানে আমাদের মাত্র ছেলেদের জন্য 2টা হল, মেয়েদের জন্য 2টা হল। একটা রুমে হচ্ছে 4টা সিট। 4টা সিটে থাকার কথা ছিল 4 জন শিক্ষার্থী, কিন্তু সেখানে আমাদের থাকতে হচ্ছে বেড শেয়ার করে একটা সিটে 2 জন করে, টোটাল 8 জন। আমাদের এতগুলো মানুষের জন্য একটা মাত্র ওয়াশরুম কিংবা এটাও অনেকটা অস্বাস্থ্যকর। ক্যান্টিন ডাইনিংয়ে খাবারের মান ও দাম নিয়েও অভিযোগ শিক্ষার্থীদের। তারা পরিষ্কার ছিল না। খাবার জিনিসটা যদি অপরিষ্কার হয়, খাওয়া তো দেখেই খাওয়া যায় না। খাবারের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা বা পোকামাকড় পাওয়া যায়, যা আমাদের শরীরের জন্য অস্বাস্থ্যকর।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নে 4টি অনুষদের অধীনে 6টি বিভাগে শিক্ষার্থী ছিল 400 জন। বর্তমানে 10,000-এর বেশি শিক্ষার্থী লেখাপড়া করছে 26টি বিভাগে। বিভাগ ও শিক্ষার্থীদের সংখ্যা বাড়লেও বাড়েনি আবাসন সুবিধা। 4টি আবাসিক হলে বসবাসের সুযোগ পাচ্ছে মাত্র 1800 থেকে 2000 শিক্ষার্থী। 80% শিক্ষার্থীকেই বাইরে থাকতে হয় এবং তাদের এ কারণে তাদের নানামুখী সমস্যার সম্মুখীন হতে হয়। হলে থাকার যে নিরাপত্তাটা বাহিরে আমরা সেটা ঠিকভাবে ওই অপরচুনিটিটা পাই না। উপাচার্য জানান সংকট সমাধানে নতুন প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি চলছে। সমস্যার সমাধানের জন্য আমরা একটা প্রজেক্ট নিয়েছি, যে প্রজেক্টের ফিজিবিলিটি স্টাডি চলতেছে। এখানে একজন পিডি নিয়োগ হয়েছে, উনি কাজ করতেছেন। খুব শীঘ্রই ফিজিবিলিটি স্টাডি আমাদের শেষ করতে হবে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। মাটি পরীক্ষা এবং প্রায় 28টি স্থাপনা নির্মাণের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে গেল জুনে 3 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। তবে এতদিনেও সেই অনুমোদিত প্রকল্পের কার্যক্রম শুরু হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, ফিজিবিলিটি স্টাডি যত দেরিতে হবে, মূল প্রকল্পের অগ্রগতি ততটাই পিছিয়ে যাবে। প্রকল্প পরিচালক বলছেন, নির্ভরযোগ্য পরামর্শক প্রতিষ্ঠান না পাওয়ায় কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ে একটা দৃষ্টিনন্দন ক্যাম্পাস যদি করতে চাই, তাহলে আপনার এই যেমন তেমন প্রকারের কোনো ইঞ্জিনিয়ার দিয়ে করাইলে সেটা হবে না। বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল 2011 সালের 22 ফেব্রুয়ারি। 1.5 দশকেও পূর্ণতা পায়নি দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ এই বিদ্যাপীঠ। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। বেহাল মেহেরপুরে সদরের একটি গ্রামীণ সড়ক পাশের পুকুর থেকে নিয়মিত বালু তোলার কারণে রাস্তাটি ভাঙতে শুরু করে। এবছর বর্ষা মৌসুমে দেখা দেয় চরম ভোগান্তি। আশপাশের 6 থেকে 7 গ্রামের চলাচলের অন্যতম মাধ্যম এটি। আগামী বর্ষায় সড়কের পাশে থাকা বসতবাড়িও ধসে পড়ার আশঙ্কা রয়েছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি তুলেছেন স্থানীয়রা। মেহেরপুরের কোলাগ্রামের সড়ক এটি। চলতি বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতে ধসে পড়েছে পুরোপুরি। কোলা, রায়পুর, খন্দকারপাড়া, নূরপুর, আমদাহ, আশরাফপুর সহ আশপাশের প্রায় 6-7 গ্রামের বাসিন্দাদের চলাচল এই সড়কে। 2 বছর আগে পাশের পুকুর থেকে বালু তোলার কারণে এবছর পুরোটাই ভেঙে পড়ায় চরম দুর্ভোগ দেখা দিয়েছে। মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। গাড়িও আসতে চাই না, আর ওই ভাঙা দেখে ঘুরে চলে যায়, আমাদের তাই হেঁটে যেতে ভয় লাগে। আমার ছেলে মাঠে থেকে আসতে পড়ে গেছিল। দেখেন না, রাস্তা সব বান্ধে, পানি হইলে হেঁটে বাতে যায়। এখানে কেউ দিচ্ছি না, মেম্বার বুঝলো তাও হইল না। এখন এখান থেকে গাড়ি বন্ধ, ছেলে স্কুল বন্ধ যেতে পারে না, সেদিন একটা মানুষ পড়ে গিয়ে পা ভেঙে গেছে এখানটাই। বিকল্প পথে যাতায়াত করতে অতিরিক্ত খরচ গুনতে হয় পথচারীদের। বৃষ্টির পানি জমে আরও বাড়ে বিপত্তি। সড়কের পাশে থাকা ঘরবাড়িগুলো ভেঙে পড়ার আশঙ্কায় স্থানীয়রা। রাস্তা যে পরিমাণ আপনার ভাঙন ধরেছে, আস্তে আস্তে সব ভেঙে চলে যাবে, যে আমরা বিশাল আতঙ্কের মধ্যে আছি। আশেপাশের লোক সব দিকে এই রাস্তাতে যাতায়াত করা লাগে। খালপাড়া, তারপরে এদিকে আপনার নূরপুর, এগুলো মানে যত রকই এটা মেন রাস্তা, আর গাড়ি তো যাতায়াত করা সব বন্ধ। পুকুরের লোকও যায়, গ্রামের লোকও যায়, স্কুলের ছেলেপিলেও যায়। পুকুর আলাদের অবসর দেওয়া হয়েছে, তারা খোঁজ খবর নিচ্ছে না, আসছে না, দেখছে না, শুনছে না। রাস্তাটা ভাঙতি আছে। এখানে আমার ঘর আছে, ঘরটা আবার ভেঙে যাবে, কখন কোন সময় পড়ে যাবে বলা যাচ্ছে না। এই পুকুরটা যেভাবে বালি তুলেছে, বালি তুলি একদম সব ভেতরে খোল করে ফেলেছে। এরই মধ্যে সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই সংস্কারের কথা জানিয়েছেন উপজেলা প্রকৌশলী। রাস্তাটি আমরা নিচ থেকে মাটি ভরাট সহ উপরে বালি, তারপরে সাববেস, বেস এবং কার্পেটিং করে আমরা রাস্তা একবারে আমরা পরিপূর্ণভাবে রাস্তা মেইনটেনেন্স করে দেবো এই বছর ইনশাল্লাহ। সবশেষ 2018-19 অর্থ বছরে 27.5 লাখ টাকা ব্যয়ে সড়কটি মেরামত করা হয়। ভোগান্তি লাঘবে আগামী বর্ষার আগেই সড়কটি চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আফরোজা লামিয়া, যমুনা নিউজ।